নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর বেল বাটনটা প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সমস্ত অনুষ্ঠানের। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, মোদি শাহের নির্দেশে বাঙালি এবার কি মাছ মাংস ছাড়বে? ওনারা আসবেন নির্বাচনের আগে, আলু পোস্ত দিয়ে রুটি খাবেন। আমাদের গা গুলিয়ে উঠলেও আমরা কি মানা করেছি? বলেছি যে বিউলির ডাল দিয়ে ভাত মেখে আলু পোস্ত খেতে হয়। ওনারা যে অখাদ্য ধোকলা, রোটলা, পোটলা, ভাখরা ইত্যাদি খান, আমরা কি বলেছি যে ওসব খাওয়া চলবে না? ওনারা মানে আপাতত যে দুজন আমাদের দেশ বিক্রি করছেন আর যে দুজন আমাদের দেশ কিনে নিচ্ছেন, সেই চারজনের কথা বলছি। আমরা তো সেই কবে থেকেই বুঝেছি আপরুচি খানা। বিবেকানন্দ দক্ষিণে গিয়েছিলেন, তার থাকার ব্যবস্থা হয়েছিল এক দক্ষিণী ব্রাহ্মণের বাড়িতে। 2 দিন থেকে 3 দিনের দিন ওই বাড়ি ছেড়ে এক বাঙালি কায়স্থ ভক্তের বাড়িতে তিনি গিয়ে উঠেছিলেন। এক গুরু ভাইকে চিঠিতে জানিয়েছিলেন, ওসব ঘাস পাতা খেয়ে আমার মোটেও সহ্য হবে না। 100টা বাঙালির 99 জনের মনের কথা। কি ভাবছেন এটা কেবল বাঙালির কথা? পশ্চিমবঙ্গতে 99.43% আমিষভোজী, অসমে 99.79%, তেলেঙ্গানায় 97.68%, অন্ধ্রপ্রদেশে 97.75%, উড়িষ্যাতে 95.82%, কেরালাতে 98.94%, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে 99% বেশি মানুষ আমিষ খান। মোদিজির গুজরাটেও 50% মানুষ, 50.2% মানুষ মাছ মাংস খায়। মহারাষ্ট্রে 82.95%, কর্ণাটকে 87.75%, তামিলনাড়ুতে 97.98% মানুষ আমিষ খান। অথচ আপনি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করুন, আপনি কিছু না বললে আপনার কপালে এঁচোড়ের বিরিয়ানি নাচছে, খাবারের ওপরে লেখা থাকবে হিন্দু মিল। এ তো আগে ছিল না। বিমান কন্যারা এসে জিজ্ঞেস করতেন বিফ না চিকেন, সে তো সবাইকে করতেন, তার কারণ বেশিরভাগ বয়স্ক মানুষ এখন রেড মিট খান না, ইউরোপেও নয়। কিন্তু কি করে তৈরি হলো এই পারসেপশন, এই ধারণা? 2023 সালে ভারতে অনুষ্ঠিত G20 সম্মেলনের ভোজসভার মেনু ছিল পুরোপুরি নিরামিষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নৈশভোজ ডেকেছিলেন। মেনু কি ছিল? স্টার্টারে ছিল পাত্রম, নাম শুনে ঘাবড়াবেন না, ফক্সটেল মিলেট, কাংনি দানার পাতার মুচমুচে চিপস, যার উপরে ওই দইয়ের একটা গোলাকার কিছু দেওয়া আর চাটনি দেওয়া হয়েছিল। স্টার্টার। মেনু কার্ডে লেখা ছিল ব্রেথ অফ ফ্রেশ এয়ার। তারপরে মেন কোর্স, কাঁঠালের গ্যালেলেট, ওই প্যানকেকের মতন একটা বস্তু। তার সঙ্গে ছিল বনের মাশরুম, মানে ওয়াইল্ড মাশরুম, লিটল মিলেট, আর কারি পাতা দিয়ে টস করা কেরালা রেড রাইস, পনির লবাবদার, আলু লিওনিজ, সবজ কোরমা আর কাজু মাখানা, জোয়ার ডাল তড়কা, মুম্বাই পাও, কালোজিরা ফ্লেভারের নরম বান আর বাকরখানি। এছাড়া তন্দুরি রুটি, কুলচা ছিল। মিষ্টিতে ছিল ডেজার্ট মধুরিমা, এলাচ ফ্লেভারের বার্নিয়ার্ড মিলেট পুডিং, যার সঙ্গে ডুমুর আর পিচের কম্পোট আর আম্বেমোহর চালের ক্রিস্প, কেশর পেস্তা, রসমালাই, জিলিপি, মালপোয়া, গোলাপ চুরমা। আর পানীয়তে ছিল কাশ্মীরি কাওয়া, ফিল্টার কফি এবং দার্জিলিং, আর পানের স্বাদের চকলেট, পান ফ্লেভার চকলেট লিপস। হ্যাঁ, 80% আমিষে অভ্যস্ত দেশের প্রধানমন্ত্রী বিশ্বের নেতাদেরকে নিরামিষ খাওয়ালেন, কারণ তিনি নিরামিষ খান। বিশ্বের যে নেতারা এসেছিলেন তারা কেউই একান্তভাবে নিরামিষভোজী নন, কিন্তু মোদিজি নিরামিষ খান, তাই সবটাই নিরামিষ। মানে বিশুদ্ধ অসভ্যতা। আমরা কাউকে নিমন্ত্রণ করলে তার ইচ্ছে চাহিদা অনুযায়ী খাবার খাওয়াই, সেটাই
না করা এক ধরনের অসভ্যতা, যে অসভ্যতামিতে মোদি শাহ অভ্যস্ত। সীতার বিয়ে হয়ে গেছে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তাদের বউ সীতা উর্মিলা মান্ডবী আর শ্রুতকীর্তিকে নিয়ে অযোধ্যা ফিরে যাবেন। এমন সময় হই হই রব, আসছেন আসছেন তিনি আসছেন। কে আসছেন? পরশুরাম আসছেন। বহু দূর থেকে সে খবর এসেছে। কথায় কথায় সাপ দিতে অভ্যস্ত এই ঋষিকে খুশি করতে রাজা জনক আদেশ দিচ্ছেন, একটা বেশ নধর গোবৎসের আয়োজন করো, যাতে পরশুরাম তুষ্ট হন। হ্যাঁ, পরশুরাম নধর গোবৎসে তুষ্ট হতেন, অর্থাৎ বাছুরের মাংসতে তুষ্ট হতেন। পরে যা ঘটেছিল সবার জানা, শিবধনুভঙ্গ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাই রীতি, অতিথি কি খাবেন জেনেই তার ব্যবস্থা করা। আধুনিক সমাজে তা এড়াতে অনেকেই সম্ভাব্য বহু ধরনের পদ এক জায়গায় রেখে হাজির করে দেন, যাকে বুফে বলা হয়। একধারে আমিষ থাকে, একধারে নিরামিষ থাকে, মিষ্টি, কেক ইত্যাদি, অন্যধারে সালাড, স্ন্যাক্স, পানীয়, নরম গরম হালকা কড়া সবই থাকে। আপনাদের যা খাবার হয় খান। যারা খেতে পারেন তাদের কথা বলছি। যারা খেতে পারেন না, যাদের খাবার নেই, তাদের কাছে যেটা খাবার সেটাই খাবার। নিরামিষ আমিষের কোনো বালাই সেখানে থাকে না। কিন্তু সবটা নিরামিষ খাবার সার্ভ করিয়ে মোদিজি কি বোঝাতে চাইছেন? উনি ধোকলা রোটলা পোটলা খান বলে দেশের প্রত্যেক মানুষকে ওই ধোকলা রোটলা পোটলা খেতে হবে? দেশের বৈচিত্র্যে ওনাদের বিশ্বাস নেই, দেশের মানুষের খাদ্যাভ্যাসকে ওনারা ঘৃণা করেন। সেটাই বেরিয়ে এসেছিল ওই G20 বৈঠকের মেনু কার্ড থেকে। যে রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন তারা কি এই নিরামিষ পছন্দ করেন? আচ্ছা, তার আগে কিছু G20 আয়োজনে খাবারের মেনুগুলো দেখুন কি ছিল সেখানে। বালিতে সামিট হয়েছিল, ইন্দোনেশিয়া। খাবারের তালিকাতে ছিল বিফ টেন্ডারলয়েন, স্টেক, ভেজিটেবল রাইস, স্টিমড কড উইথ অ্যাসপারাগাস, প্রন ককাস, চকলেট মুজ, নিরামিষও ছিল। আর্জেন্টিনাতে 2018 মেনু কি ছিল? স্বাভাবিকভাবে বেশিরভাগটাই মাংস ছিল, রিবাই স্টেক, প্যাটাগোনিয়ান ল্যাম্প, চেরি প্যান সসেজ স্যান্ডউইচ। প্রেসিডেন্ট জানাচ্ছিলেন আর্জেন্টিনা কিভাবে বিশ্বে গোমাংসের বড় এক্সপোর্টার হয়ে উঠেছে, সেখানেও নিরামিষ খাবার দাবার ছিল। জাপান সামিটে ছিল ডিপ ফ্রাইড অ্যাঙ্গলার ফিশ, টাজিমা বিফ, বেকড অন ব্যাম্বু চারকোল, সুইট কর্নফ্লান উইথ পিনাট উইথ এডিবল ফ্লাওয়ার্স, সাকে ওয়াইন তো ছিলই। জাপানে এই মেনু 15টা ভাষায় অনুবাদ করে কি দিয়ে কি রান্না হয়েছে তার বিবরণ দিয়েছিল অতিথিদের। তারও আগে চীনে বসেছিল সামিট, সেখানে ছিল সুইট অ্যান্ড সাওয়ার ফিশ উইথ টোস্টেড পাইন নাটস। বারাক ওবামা খুব ভালো করে খেয়েছিলেন শ্রিম্প, ক্র্যাব মিট আর বেজিংয়ের ওয়াইন। আমাদের দেশ সেখানে কোন ঐতিহ্যকে সামনে রাখার চেষ্টা করছে? বিশ্বের দরবারে কি বোঝাতে চাইলো? দোকলা রুটলা পোটলা খান। সেই একই জিনিস আমরা বারবার দেখছি। এবার দেখলাম বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে সেটাই আছে। অন্য ট্রেনের থেকে 3 টায়ার এসি বা 2 টায়ার এসিতে 1000 টাকা বেশি ভাড়া দিয়ে আপনাকে কাঁচা পনিরের ঝোল খেতে হবে। হ্যাঁ, মোদিজির স্বাদের লাউথুড়ি, স্বাদের বন্দে ভারতে লাঞ্চ ডিনারের মেনু হলো, বাঙালি মেনু হলো বাসন্তী পোলাও, ছোলার ডাল, মুগ ডাল, ঝুড়ি আলু ভাজা, ছানা বা ধোকার ডালনা, লাবড়া, সন্দেশ, রসগোল্লা। হলফ করে বলতে পারি ওই ছানার ডালনাটা আসলে কাঁচা পনির আর ধোকার ডালনাটা আসলে ডালের বড়া। কেন একজন বাঙালি ট্রেন সফরে উঠে এই খাবারটা খাবে বলুন তো? বাবা শ্রাদ্ধ করতে যাচ্ছি নাকি? তাহলে কেন? এবং এই কামাখ্যা থেকে ফেরার সময় নাকি অসম মেনু, সুগন্ধি জুহা ভাত, মাটি মাহর ডালি, মুসুর ডালি, মরশুমি সবজির ভাজাভুজি, নারকেল বরফি। মানে ডালের জায়গায় ডালি বললেই আমাদের সোনামুখ করে সেটা খেয়ে ঘরে ফিরতে হবে। সাধারণ এক্সপ্রেস ট্রেনের চেয়ে কম বেশি 1000 টাকা বেশি ভাড়া দিয়ে মাছে ভাতে, মুরগি বিরিয়ানিতে বাঁচা বাঙালি কিংবা অহমিয়াকে কেন এই অত্যাচার সইতে হবে? কেন আমরা এঁচোড়ের বিরিয়ানি খাবো? কেন আমরা কাঁচা পনিরের ঝোল খাবো? এরকম ভাবার কিছু নেই যে এটা ওই রেলের রিজিওনাল ম্যানেজার বা কোনো এক শান্তি মন্ত্রীর ইচ্ছে অনুযায়ী হচ্ছে। সেটা হলে তো একদিন রেল অবরোধ করে ব্যাপারটাকে শুধরে নেওয়া যেত। বিষয়টা অনেক গভীরে, অনেক উদ্দেশ্য নিয়ে তৈরি একটা রাজনৈতিক গ্র্যান্ড প্ল্যান, একটা পরিকল্পনার অংশ। খুব ভেবেচিন্তে 24 ঘন্টার ট্রেন জার্নিকে আমিষ মুক্ত রাখা হলো, যাকে বলে শুদ্ধ শাকাহারী ভোজন। হ্যাঁ, সেটাই লেখা আছে ওই প্যাকেটে, শুদ্ধ শাকাহারী ভোজন। মানে খুব পরিষ্কার, আমিষ খাবার হলো অশুদ্ধ। কতটা ছোটলোকপনা থাকলে একটা 99.43% আমিষভোজী বাংলা থেকে 99.79% আমিষভোজী অসমে যাচ্ছে এমন একটা ট্রেনে কেবল নিরামিষ খাবারের ব্যবস্থা করা যায়?
চেপে দেখুন, কোনো এক অজানা কারণে যারা খাবার দিচ্ছেন তাদের ৮০-৮৫% বাঙালিও নন, অহমিয়াও নন। আসলে বাংলা দখল করে এই বাংলাতে কি লাগু করতে চান মোদিজি? বাঙালি হিন্দুদের বিয়ে দেখেছেন? আগে শালগ্রাম শিলা স্থাপন হয়, মানে নারায়ণ স্থাপিত হন, তারপর উপবাস করা মহিলা পুরুষ আর কন্যা সম্প্রদান যিনি করবেন তারা বসেন। সেই বিয়ে মণ্ডপের পাশেই খাবারের প্যান্ডেল, বা যেখানে খাবারের ব্যবস্থা, সেখানে মাছ, মাংস, চিংড়ি, কাতলা, চিকেন, মাটন সব খাওয়া হচ্ছে। জানেন না ন্যাকামো হচ্ছে? বাঙালি হিন্দুর বিয়ে শুরু হয় কি দিয়ে? মাছের মুখে হলুদ মাখিয়ে তত্ত্ব পৌঁছয় মেয়ের বাড়িতে। আমাদের দুর্গাপুজোয় এখনো পাঠা বলি হয়, আর সেই মাংস প্রসাদ খান এমনকি ব্রাহ্মণ বিধবারাও। ঠাকুর দালানে বসে সেই মাংস ভাত খাওয়া হয় পাত পেড়ে। কে নেই সেই দুর্গা মণ্ডপে? কোন দেবতা হাজির নেই? বাংলার মাঠে গীতা পাঠ হচ্ছে। কাকে গীতা শুনিয়েছিলেন কৃষ্ণ? অর্জুনকে। তিনি ক্ষত্রিয় ছিলেন। ক্ষত্রিয়রা নিরামিষ খেতেন। আরে এত শত যুক্তিরই বা কি দরকার? কোন যুক্তিতে এক পাবলিক প্লেসকে আমিষ বা নিরামিষ বলে ঘোষণা করছে এই হনুমানের দল? কোন অধিকারে বাংলা থেকে অসম যাবার ট্রেনে শুদ্ধ শাকাহারী খাবার দেবার ভরণ করা হয়? যার নিরামিষ খাবার তিনি খান, যিনি আমিষ চাইবেন তিনি সেটাই পাবেন। এতদিন ট্রেনে সেটাই ছিল। মোদিজির নতুন ভারতে এখন আমিষ মানে অশুদ্ধ, এটাই আসলে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। ওই যে ওরা আমিষ খায়, ওরা মানে মুসলমানরা। এই মূর্খদের জানাই নেই যে ঔরঙ্গজেব ছিলেন নিরামিষ ভোজী। রওকতে আলমগিরি, একটা বই যাতে ঔরঙ্গজেব তার ছেলেকে লেখা চিঠিগুলো রাখা আছে সেখানে, এবং সেখানে তিনি লিখছেন তার প্রিয় খাবার নিয়ে। যোগীজি জানেন কি ছিল সেটা? কবুলি, এক ধরনের বিরিয়ানি যা ছোলা, শুকনো অ্যাপ্রিকট, পুদিনা পাতা আর অ্যালমন্ড দিয়ে তৈরি হতো। ঔরঙ্গজেব মদ্যপান করতেন না। ঔরঙ্গজেবের পছন্দের খাবার ছিল গুজরাটে জন্ম দেওয়া ডালের খিচুড়ি। হিটলার নিরামিষাশী হয়েছিলেন শেষের দিকে, মাংস ছুতেন না। তাতে কি প্রমাণ হয়? নিরামিষ খেলেই সবাই হিটলার, ঔরঙ্গজেব বা মোদি হবেন? তা তো নয়। আসলে নির্বাচনের আগে ওই হিন্দু মুসলমান ন্যারেটিভটাকে চাগিয়ে তুলতে মোদিজি যেটা করলেন তাতে বোঝা যায় বিজেপি আসলে এক অবাঙালিদের দল কেবল নয়, বিজেপি বাঙালি বিদ্বেষী। 2014 সালে সাধারণ নির্বাচনের পর থেকে ভারতের রাজনৈতিক ন্যারেটিভে পিঙ্ক রেভলিউশনের বিরুদ্ধে প্রচার শুরু হয়ে গেল। পশু জবাই আর মাংস রপ্তানিকে দেশের সংস্কৃতির পরিপন্থী হিসেবে তুলে ধরা হতে শুরু করলো বাইরে। এগুলো প্রোপাগান্ডা চলছে, আসলে ভেতরে যা চলছে সেটা আলাদা। উত্তরপ্রদেশ সমেত বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কসাইখানা বন্ধের অভিযান শুরু হয়ে গেল। 17 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সেই লাইসেন্স নেই এমন অজুহাতে অসংখ্য কসাইখানা মাংসের দোকান বন্ধ করে দিলেন। এক ধরনের ভেজিটেরিয়ান ন্যাশনালিজম, নিরামিষাশী জাতীয়তাবাদ দানা বাঁধতে শুরু করলো। এখানকার সনাতনীরা যেই কথাগুলো বলে, যেখানে নিরামিষ আহার মানে দেশপ্রেম হয়ে উঠল। স্বঘোষিত গোরক্ষ বাহিনী রাস্তায় নেমে গেল। গরু যে নিয়ে যায় ট্রাক, সেগুলোকে আটক করলো। চালক মালিকদের ওপর চড়াও হয়ে মারতে শুরু করলো। লিঞ্চিং শুরু হলো। দাদরিতে মোহাম্মদ আখলাখের গণপিটুনিতে মারা যাওয়া এই অসহিষ্ণুতারই উদাহরণ। নবরাত্রিতে কিংবা শ্রাবণ মাসে মাংসের দোকান বন্ধ রাখার ফতোয়া এখন এক সাধারণ ঘটনা। গুরুগ্রাম, গাজিয়াবাদ, দিল্লির বিভিন্ন এলাকায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো জোর করে দোকান বন্ধ করে দিচ্ছে। প্রশাসন গিয়ে দোকানদারদের দোকান বন্ধ রাখার পরামর্শ দিচ্ছে। হিন্দু সনাতনীদের বিশ্বাসে আঘাত লাগছে, হ্যাঁ এটাই বলা হচ্ছে। গোরক্ষকদের আক্রমণ, কসাইখানা বন্ধের ফলে কাঁচা চামড়ার যোগান কমছে। 2017 সালের তথ্য, চামড়াজাত পণ্যের রপ্তানি 13% বেশি কমে গেছিল। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো H&M বা জারা বা ক্লার্কস ভারতের যোগান ব্যবস্থার অনিশ্চয়তা দেখে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের দিকে ঝুঁকে পড়েছে। তারপরে আবার এখানে মহারাষ্ট্র আবার গরু বিফ এক্সপোর্টও বেড়ে গেছে, চামড়াও বেড়েছে, কিন্তু ওই বাজারটা আর ফিরে এলো না। মধ্যিখান থেকে লস হয়ে গেল। তামিলনাড়ু, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো চামড়া শিল্পের প্রাণকেন্দ্র ছিল, সেখানে ব্যাপক কর্মসংস্থান কমে গেছে। এই শিল্পে কাজ করা লক্ষ লক্ষ মানুষ, যাদের অধিকাংশ মুসলিম, দলিত সম্প্রদায়ভুক্ত, তারা তাদের জীবিকা হারিয়েছে। এগুলো তো একধারে। 2023 সালে IIT বম্বে কর্তৃপক্ষ হোস্টেল মেসে 6টা টেবিলকে শুধুমাত্র নিরামিষাশীদের জন্য হিসেবে চিহ্নিত করে দিল। এটা হচ্ছে নিরামিষদের জায়গা।
এর কারণ হিসেবে বলা হলো কিছু নিরামিষাশী ছাত্র আমিষের গন্ধ বা দৃশ্য সহ্য করতে পারে না, তাদের বমি বমি ভাব হয়। মানে আমিষ বেশি সংখ্যক, সেই জন্য আলাদা করে করা হবে, তো আলাদা করে করা হোক, কিন্তু সেটাকে একটা নিয়ম করে দেওয়া হলো এবং তারপরে তাদের জন্য আলাদা ঘর শুরু হয়ে গেল। এক ধরনের আধুনিক অস্পৃশ্যতা, বর্ণাশ্রম প্রথার একটা নতুন রূপ, যেখানে আমিষভোজীদের অপবিত্র হিসেবে দেখা হচ্ছে। ঠিক আছে, একধারে আমিষরা বসবেন যদি ব্যবস্থা করা হয়, আমার মনে হয় না দরকার হয়, কিন্তু যদি দরকার হয় একধারে আমিষরা বসবেন, একধারে নিরামিষরা বসবেন। কিন্তু কেন বসবেন না এটা অপবিত্র, কেন বসবেন না এটা সনাতনী নয়, কেন বসবেন না এটা হিন্দু ধর্ম বিরোধী। প্রথমে 6টা টেবিল আলাদা, তারপরে ঘর আলাদা। ছাত্ররা প্রতিবাদে সেইখানে গিয়ে আমিষ খাওয়া শুরু করলো, 10,000 টাকা করে তাদের জরিমানা করা হয়েছে। জেএনইউ ইউনিভার্সিটিতে 22 সালে রামনবমীর দিনে মেসে মাংস রান্না করা নিয়ে ব্যাপক মারপিট হয়েছে। বামপন্থী ছাত্রদের দাবি ছিল হোস্টেলের মেনু অনুযায়ী রবিবারে মাংস রান্না হওয়া স্বাভাবিক, আর এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থকরা রামনবমীর পবিত্র দিনে মেসে মাংস রান্না কেন করা হচ্ছে, হিন্দুদের অনুভূতিতে কেন আঘাত দেওয়া হচ্ছে বলে মারপিট শুরু হয়ে গেল। মধ্যপ্রদেশের মতন রাজ্য, যেখানে শিশু অপুষ্টির হার অত্যন্ত বেশি, সেখানে 19 সালে তৎকালীন কংগ্রেস সরকার অঙ্গনবাড়িতে ডিম দেওয়ার সিদ্ধান্ত নিল। এবারে সেখানে বিরাট বিক্ষোভ শুরু হয়ে গেল বিজেপি এবং কিছু সামাজিক সংগঠন মিলে, যে এটা ভারতের নিরামিষ সংস্কৃতির পরিপন্থী এবং শিশুদের নাকি এতে করে নরখাদক করে তোলা হচ্ছে, ডিম খাইয়ে নরখাদক করে তোলা হচ্ছে। কতটা মূর্খ, কতটা ছোট লোক এরা। 2020 সালে বিজেপি আবার ক্ষমতা আসার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান সরকারিভাবে ডিম দেওয়ার প্রস্তাব বাতিল করে দিল। তার বদলে দুধ দেওয়ার কথা হলে এবার দুধে জল মেশানো সোজা। মুখ্যমন্ত্রী এই এখনকার মোহন যাদব ডিমের প্রচারকে অসার কথাবার্তা বলে উড়িয়ে দিয়েছেন এবং গরুর দুধেই নাকি সব পুষ্টি আছে সেটা বলে দিয়েছেন। হাজার হাজার শিশু তাদের প্রাপ্য পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে, যা সরাসরি তাদের বিকাশের অন্তরায়। এই খাবারের এই রাজনীতি আসলে একটা বৃহত্তর নিয়ন্ত্রণের দর্শনের অংশ। এই দর্শনের গোড়াতে রয়েছে সুচিতা, পিউরিটি, আর দূষণ, পলিউশন, একটা পুরনো জাতিভেদ প্রথা। নিরামিষকে সূচি, আমিষকে অসুচি হিসেবে চিহ্নিত করে সমাজকে দুটো ভাগে ভাগ করে দেওয়া। যারা আমিষ খাচ্ছেন তাদের অধম, অদেশপ্রেমিক, অহিন্দু, এরমভাবে তাদেরকে ট্যাগ করা হচ্ছে। ভারতের অশিক্ষিত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী যখন রামনবমী বা শ্রাবণ মাসে কারো মাছ খাওয়ার ভিডিও দেখে তাকে মোগল মানসিকতার সঙ্গে তুলনা করেন, তখন সেটা আর ব্যক্তিগত মন্তব্য থাকে না, সেটা একটা রাষ্ট্রীয় বার্তা। এই মেসেজ আসলে দেশের সেই 75-80% মানুষকে অপরাধী সাব্যস্ত করেন যারা আমিষভোজী। এর লক্ষ্য হলো একটা হোমোজেনাইজড সমাজ তৈরি করা, এক রকমের সমাজ, বৈচিত্র্যকে ত্রুটি হিসেবে দেখা। খাদ্য এখানে কেবল পেট ভরার বিষয় নয়, এটা নাগরিকদের আনুগত্য মাপার একটা লিটমাস পেপার। মুম্বাই বা দিল্লির মতো শহরে অনেক হাউজিং সোসাইটিতে এখন আমিষভোজীদের ফ্ল্যাট ভাড়া দিতে অস্বীকার করা হচ্ছে। ভেজিটেরিয়ান অনলি এই ট্যাগটা আসলে এক ধরনের সামাজিক বর্জন, এক ধরনের সফট অ্যাপেথাইট তৈরি করছে। এখানে খাবার বাহানা, আসল লক্ষ্য হলো এক বিশেষ বর্ণ বা ধর্মের আধিপত্য রাখা। আমরা অস্বীকার করছি সেই আধিপত্য মেনে নিতে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।